স্বেচ্ছাকৃতভাবে করেছিল, উক্ত কাজটি অভিযুক্ত ব্যক্তি যে করছিল সেটা নারী ধর্ষণের শামিল ছিল না, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে এই ব্যভিচারের অপরাধে এই ব্যক্তিকে আপনার কি করা যাবে, অভিযুক্ত করা যাবে। তাহলে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে এরকম আসতে পারে যে অ্যাডাল্টি শব্দের অর্থ কি, ব্যভিচার। ধারা কত, 497। ব্যভিচারের ক্ষেত্রে কাকে শাস্তির হাত থেকে মুক্ত দেওয়া হয়েছে বা ইন্টিমিডিটি দেওয়া হয়েছে, ওই নারীকে দেওয়া হয়েছে। নারীকে কি হতে হবে, অবশ্যই বিবাহিত হতে হবে, এবং নারীর সাথে যৌন সঙ্গমন কার অনুমতি ব্যতীত হতে হবে, ওই বিবাহিত নারীর স্বামীর অনুমতি ব্যতীত হতে হবে। অভিযুক্ত ব্যক্তির শাস্তি কত বছর, এখানে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, দুষ্কর্মের সহায়তাকারীকে শাস্তির হাত থেকে রক্ষা করা হয়েছে নিচের কোন ধারায়, তাহলে 497 ধারা মোতাবেক এখানে তাকে রক্ষা করা হয়েছে। তো এরকম কোশ্চেন আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন আমার বিশ্বাস। আর একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, যারা সিনিয়র তারা হয়তো খেয়াল করে দেখছেন যে কি বলতেছে যে ধর্ষণ এবং ব্যভিচারের মধ্যে বেসিক্যালি পার্থক্য নিরূপণ করো। ধর্ষণ, তাহলে পার্থক্যটা কিভাবে লিখবেন আমি বলি, জাস্ট শোনেন। হ্যাঁ, এভাবে লিখবেন যে ধর্ষণ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে জোরপূর্বক ভয়ভীতি বা হচ্ছে আপনার তার ইচ্ছার বিরুদ্ধে সম্মতি সহ বা সম্মতি ব্যক্তি রেখে ভয়ভীতি দেখিয়ে যৌন সঙ্গমন করে, তখন উক্ত ব্যক্তি ধর্ষণ করছে বলে গণ্য হবে। আর ব্যভিচার কি, কোন বিবাহিত নারীর সাথে বিবাহিত নারীকে প্রলুব্ধ করে তার স্বামীর অনুমতি ব্যতীত যৌন সঙ্গমন করে, সেই ক্ষেত্রে ব্যভিচার করছে বলে গণ্য হবে। ধর্ষণের উপাদান 5টি। হ্যাঁ, ব্যভিচারের নির্দিষ্ট ওইভাবে কোনো উপাদান নেই। ধর্ষণ সাধারণত অভিযুক্ত নারীটি বিবাহিত বা অবিবাহিত যে কোনোটি হতে পারে, কিন্তু এই ব্যভিচার সাধারণত অভিযুক্ত নারী আপনার বিবাহিত হবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড 376 যাবজ্জীবন কারাদণ্ড, আর ব্যভিচারের শাস্তি আপনার এই যে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড। 7 বছর না 5 বছর, কয় বছর এক বইতে একরকম লেখা, আমি আমার তো ভাষ্য, এই ভাষ্যতে 5 বছর লেখা, বুঝছেন? তবে 5 বছরই হবে, 7 বছর এটা হবে না, 5 বছরই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ আপনারা পারবেন। আর একটা জিনিস আপনারা লিখবেন যে ধর্ষণের ইংরেজি হচ্ছে রেপ, আর ব্যভিচারের ইংরেজি হচ্ছে আপনার অ্যাডাল্টি, ADULTRY, অ্যাডাল্টি। এরকম আসলে পারবেন না ইনশাল্লাহ ভাই, একেবারেই সহজ। আচ্ছা, আমরা এখন চলে যাব দণ্ডবিধানের 498 ধারায়। হ্যাঁ, এখানে বলতেছে কোন বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ বা অপহরণ বা আটককরণ করা, ঠিক আছে কিনা? কোন ব্যক্তি অপর কোন স্ত্রী বা যাহাকে অপর কোন লোকের স্ত্রী বলে এসে জানে বা তার অনুরূপ বিশ্বাস করিবার কারণ থাকে, সেই ক্ষেত্রে উক্ত নারীর সাথে অবৈধ যৌন সহবাস করিবে এই উদ্দেশ্যে উক্ত ব্যক্তি বা ব্যক্তির পক্ষে অনুরূপ নারীর তত্ত্বাবধানকারী যে কোনো ব্যক্তির নিকটে অপহরণ প্রলুব্ধ করিয়া লইয়া যায়, অথবা অনুরূপ কোন নারীকে গোপন বা আটক করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ডে যার মেয়াদ 498 ধারা বলতেছে হতে পারে। অর্থাৎ আপনি জানেন যে ওই নারীটা বিবাহিত, তো এই বিবাহিত নারীর সাথে আপনি যৌন সঙ্গমন করা বা অন্য কোনো অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য আপনি আটকায় রাখেন বা প্রলুব্ধকরণ করেন, সেই ক্ষেত্রে 498 ধারা মোতাবেক আপনি এখানে অভিযুক্ত হবেন বা এই ধারা মোতাবেক আপনাকে শাস্তির আওতায় এগুলো আসবে না পরীক্ষায়। তাহলে 97 ধারাটা আপনারা একটু আমলের সাথে নেবেন, এবং ওই ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ওটা পরীক্ষায় কিন্তু একাধিকবার আসছে। তাপস সরকার প্রশ্ন পরে বলেন। লাইভে কতজন আছেন কমেন্ট করেন তো, লাইভে কতজন আছেন, লাইভে কতজন আছেন এখানে? রমজানটা শেষ করে রমজানটা শেষ করে তাই নাকি দেখেন, দেখা কি কোনো দিন নিয়ে আসে কর্তৃপক্ষ বলে চলে রমজানের ভিতরে দরকার নেই লাইনে।
কয়দিন গেছিলেন শুনে? 7 দিন। ছুটি তো যাওয়ার লাগবে আমারও। এই জন্য আমার যাবো না, কোরবানি যাবো আর। এখন গেলে পাবেন না ছুটি। হ্যাঁ? এখন গেলে ঈদে ছুটি হবে না। এখন গেলে না, ছুটি খেলে এখন না পাবো না? এখন না, মানে পরে আর কি। এরপরে গেলে, হ্যাঁ, এরপরে গেলে কোরবানি ছুটি পাওয়া যাবে না। রিক্স হয়ে যায় আর কি। হুম? ভালো স্পেলে দিয়ে দেবে স্যারের মন মানসিক ভালো থাকলে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব মানহানির বিষয়ে। এই মানহানির এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন, এবং মানহানি থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। মানহানিটাকে আপনাকে বেসিক্যালি বলতেছে ডিফরমেশন। ডিফরমেশন শব্দের অর্থ হচ্ছে মানহানি। তো যদি কোনো ব্যক্তি আপনার নরমালি মানহানি করে, তার শাস্তি দণ্ডবিধি আইনের 500 দ্বারা আপনাকে শাস্তির বিধান কিন্তু রাখা হয়েছে। বাট মানহানির সংজ্ঞাটা আপনাকে বলতেছে দণ্ডবিধি আইনের 499 ধারায়। 83? একটা তথ্য আমরা মনে রাখবো যে ইলেকট্রনিক মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির মানহানি করে, ইলেকট্রনিক মাধ্যমে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে, বা ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে যদি কোনো ব্যক্তি মানহানি ঘটায়, তখন তার শাস্তি জানেন তো কত? সাইবার নিরাপত্তা আইনের 29 ধারা মোতাবেক আপনার কি আছে? শাস্তির বিধান কিন্তু আপনার রাখা হয়েছে। চলে গেছে। হয়ে গেছে নাকি? ঠিক আছে না? তো আমরা এখন মানহানির বিষয়টা আমরা দেখবো যে মানহানি জিনিসটা কি। তো মানহানি বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা বা সুনাম নষ্ট করা বা অপর কোনো ব্যক্তি নিন্দাবাদ করার উদ্দেশ্যে এমন কথা বা কাজ বা লেখনী করে, যার ফলে উক্ত ব্যক্তির ক্ষতি, নিন্দাবাদ বা সুনামের নষ্ট হয়, তখন উক্ত ব্যক্তি মানহানি করছে বলেই বেসিক্যালি আপনার কি হবে? গণ্য হবে। এখন আমার কথা হচ্ছে যে নিজে নিজের মানহানি করা যায় কিনা? না, নিজে নিজের কোনো মানহানি করা যায় না। যেমন আমি যদি বলি যে মিজান আমাকে একটা গালি দিয়েছে, আমি এই কথাটা বললাম রবিউলের কাছে, তাহলে এই কাজটা কি আমার মানহানি হবে কিনা? না, এই কাজটা কিন্তু মানহানি হবে না। ঠিক আছে কিনা? মানহানিটা হচ্ছে এমন জিনিস যেটা কখনো নিজে নিজের মানহানি করা যায়, এটা অপর কোনো ব্যক্তির সাহায্যে কিন্তু আপনার হয়ে থাকে। আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন। ইংল্যান্ডের এক বিখ্যাত মনে করেন লেখক, উনি একবার ওনাকে মানে চিঠি লেখছে যে আপনি অনেক সুন্দরী, আপনার সাথে আমি কফি খেতে চাই। ঠিক আছে কি? আপনার সাথে আমি কফি খেতে চাই। তো এই কথাটা হচ্ছে উনি ওনার স্বামীকে বলে দিয়েছে, মানে ওই লেখকের মহিলা তার স্বামীকে বলছে যে অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে এর একটা চিঠি আমার কাছে আসছে। ওই স্বামী আবার তার এলাকার বিভিন্ন লোকজনদেরকে বলছে। তো এই পরবর্তীতে একটা মামলা হয়েছে যে একজন উচ্চপদস্থ লেখককে সে কেন এরকম একটা, মনে করেন আপনি পরিমণির একটা অফার আপনি দিলেন, পরিমণি এটা আবার প্রচার করলো যে এই নাম্বার থেকে এই লোকে চিঠি দিয়েছে, আমার এই মানহানি করছে। তাহলে বিষয়টা কিন্তু এরকম না। সে তো খামের ভিতর করে আপনাকে চিঠি দিয়েছে যে আপনাকে আমি ভালোবাসি বা আপনাকে আমার ভালো লাগে, আপনার সাথে আমি কফি খেতে চাই। তাহলে সে তো আপনার মানহানি করে নাই, সে চিঠির মাধ্যমে আপনাকে জানাইছে। আদালতের সিদ্ধান্ত ছিল এটা, এখানে দেখবেন লেখা আছে, বলতেছে যে না, এখানে উক্ত ব্যক্তি আপনার মানহানি ঘটায়নি, কেননা সে সংগোপনে বা চিঠির মাধ্যমে আসছে আপনাকে সেটা জানাইছে, কিন্তু আপনি সেটাকে বাস্ট করে আরো বিভিন্ন লোকের মাধ্যমে সেটা আপনি অবগত করছেন। তাহলে এই বিষয়টা মানহানি হিসেবে আপনার গণ্য হবে না। এটা আপনাদেরকে আমি বোঝার জন্য বললাম, এগুলো পরীক্ষা আসবে না। নর্মালি জিনিসটা আসবে যে মানহানি বলতে কি বোঝায়, এটা কিন্তু পরীক্ষা আসে। তো মানহানি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, বলতেছে যে যদি কোনো ব্যক্তি আপনার অপর কোনো ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য বা তার মান নষ্ট করার জন্য বা তার নিন্দাবাদ করার উদ্দেশ্যে কোনো লেখনী, কল্পমূর্তি বা অঙ্গভঙ্গি বা কথাবার্তার মাধ্যমে এমন কিছু প্রচার প্রকাশ করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তির মানহানি করছে বলেই আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তির মানহানি করছে বলেই আপনার গণ্য হবে। সুতরাং এই সংজ্ঞাটা আপনারা মনে রাখবেন। এখানে দেখেন কিছু উদাহরণ দিয়েছে, ক্ষয়ের ঘড়ি চুরি করি আছে, এইরূপ বিশ্বের জন্মের উদ্দেশ্যে বলে একজন অসৎ লোক, সে কখন ক্ষয়ের ঘড়ি চুরি করে নাই। ব্যতিক্রম সময়ের যে কোনো একটি আওতায় না পড়লে মানহানি বলে আপনার গণ্য হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো এভাবে কিন্তু আসবে না, দরকার নাই।
কঠিন, সেটা হচ্ছে কোন কোন কাজগুলো মানহানি হিসেবে গণ্য হবে না। এই 10টা কাজ আমাদের এই হ্যান্ডবুকে কঠিন করে লেখা। আমি খুব সহজে 10টা পয়েন্ট দিছি। সাইফুল ক্লাসে আসো? আমার হ্যান্ডবুক থেকে ওই 10টা পয়েন্টে কপি করে একটা পিডিএফ করে সবাইকে দিবা। সবাই এটা রাত্রে মুখস্থ করবো আমরা। আমি নিজেও মুখস্থ করব যে নিম্নলিখিত 10টি ক্ষেত্রে মানহানি হিসেবে গণ্য হবে না। সাইফুল শুনতেছো আমার কথা? আমার গাইড থেকে এটাকে কপি কাট করে তুমি এটাকে 10টা পয়েন্টকে পিডিএফ করে দেবে। খুব সহজে 10টা পয়েন্ট দিছি। এই 10টা পয়েন্ট সবাই আমরা মুখস্থ করব। আজকে রাতে নিজে নিজে পড়বো। এটা দেবেন। আমারও নিজের, সত্যি বলতে আমার নিজেরও মুখস্থ নাই, তো কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে না। এটা সবাই পড়বো আমরা, ঠিক আছে? আমি ক্লাস শেষে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা পরীক্ষা আসে এবং বিগত বছরগুলোতে এই প্রশ্নটাই পরীক্ষা আসছে। সেটা কি? যে যে নিম্নলিখিত 10টি কাজ মানহানি হিসেবে গণ্য হবে না। হ্যাঁ, অর্থাৎ মানহানির ব্যতিক্রম কয়টি? তাহলে মানহানির ব্যতিক্রম হচ্ছে আপনার 10টি। আপনার যদি হ্যান্ডবুক থেকে থাকে দেখবেন যে মানহানির ব্যতিক্রম হচ্ছে 10টি। তো সুতরাং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনারা মাথায় নেবেন এবং আমরা এটা নিজেরা পড়ে ফেলবো। এটা আমি আমার গাইডে যেটা আছে আমি আপনাদেরকে দিয়ে দিবানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমাদের ব্যাটসম্যানদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে। সবাইকে কি সবার প্রতি ভালোবাসা। 15 থেকে 16তে পদার্পণ। দোয়া চাই ইনশাল্লাহ, ঠিক আছে? আর রিজিকে থাকলে ইনশাল্লাহ সামনের বার যদি সাব ইন্সপেক্টর হতে পারি তাহলে তো ভালোই হলো, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ। সময় দেখতে দেখতে চলে যায়, বুঝছেন? সময় দেখতে দেখতে চলে যায়। আচ্ছা, তাহলে মানহানির শাস্তি কি? দুই কোথাও লেখা নাই, ঠিক আছে? বলতেছে যদি কোনো মৃত্যু ঘটাইবার বা গুরুতর আঘাত প্রদানের কিংবা অগ্নি সংযোগে সম্পত্তি বিনষ্ট করিবার অথবা মৃত্যু বা যাবজ্জীবন কারাবাস অথবা কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, হ্যাঁ, কোন নারীর প্রতি অসতীত্ব রোপ করিবার ভয় দেখায়, তাহলে সেই ব্যক্তি যে কোনো মরণে কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে। অসতীত্ব মানে কি? ভয় দেখায় যে তুই ব্যভিচার করছিস, আমি সবার কাছে বলে দেব, বা কোনো নারী কোনো খারাপ কাজ করছে বা কোনো অপরাধ, বুঝতেছেন যেটা কি বলতে চাচ্ছি, এই কাজ করছে, এইরূপ যদি কোনো নারীকে ভয় দেখানো হয়, হ্যাঁ, তার শাস্তিও কিন্তু 506-এর 2 ধারা মোতাবেক 7 বছর পর্যন্ত আপনার হতে পারে। করিম নামক ব্যক্তি কোন নারীকে অসতীত্বের ভয় দেখালো, তাহলে করিম নামক ব্যক্তির অপরাধ কি? তাহলে অসতীত্বের ভয় এখানে সামনে যদি সাব ইন্সপেক্টর হতে পারি তাহলে তো অনুষ্ঠান আছে। সবাইকে কি সবার প্রতি ভালোবাসা। 15 থেকে 16তে পদার্পণ। দোয়া চাই ইনশাল্লাহ, ঠিক আছে? আর রিজিকে থাকলে ইনশাল্লাহ সামনের বার যদি সাব ইন্সপেক্টর হতে পারি তাহলে তো ভালোই হলো, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ। সময় দেখতে দেখতে চলে যায়, বুঝছেন? সময় দেখতে দেখতে চলে যায়। আচ্ছা, তাহলে মানহানির শাস্তি কি ওইটা বেসিক্যালি আপনার মনে রাখার দরকার নাই। এখন আমরা যেটা একটু পড়াবো একেবারে গুরুত্বের সাথে পড়বেন, সেটা হচ্ছে এই অপরাধমূলক ভীতি প্রদর্শন। হ্যাঁ, এর ইংরেজিটা কেউ কেউ বলতে পারেন যে অপরাধমূলক ভীতি প্রদর্শন কি? বলতে পারেন যে অপরাধমূলক ভীতি প্রদর্শন কি? হ্যাঁ, অপরাধমূলক ভীতি প্রদর্শন ইংরেজি কি? কে পারে বলেন তো দেখি, কে পারে? অপরাধমূলক ভীতি প্রদর্শনের ইংরেজি কি? হ্যাঁ, দ্য ক্রিমিনাল ইন্টিমিডেশন। দ্য ক্রিমিনাল ইন্টিমিডেশন শব্দের অর্থ হচ্ছে INTRIMADATION। দ্য ক্রিমিনাল ইন্টিমিডেশন, এই শব্দের অর্থ হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। আমাদের থানাগুলোতে এই অপরাধমূলক ভীতি প্রদর্শনের
ওই যে 506 (2) আসলে 506 এরকম ধারা এখানে কিন্তু নাই, দণ্ডবিধানে কোথাও নাই, বাট কেন তাই আল্লাহ জানে, যাক দেয় সমস্যা নাই। তো ক্রিমিনাল ইন্টিমিডেশন এইটা, এই ধারাতে আমরা বেশিরভাগই প্রসিকিউশন কাটি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করার জন্য কি করতেছে, আপনার এই এমন কোন কাজ করে, অর্থাৎ যে কাজ করতে বাধ্য না তাকে ওই কাজ বাধ্য জোর করে করাচ্ছে, অথবা যে কাজ করতে বাধ্য সে কাজ তাকে করতে দিচ্ছে না, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে কি বলতেছে, যে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলেই গণ্য হবে। যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের হ্যান্ডবুকে যেটা বলতেছে যে সব ভীতি প্রদর্শন অপরাধমূলক ভীতি প্রদর্শন না। আমরা কি জানলাম, যে সব ভীতি প্রদর্শন অপরাধমূলক ভীতি প্রদর্শন না। যে ভীতি প্রদর্শন এমন অভিপ্রায় ঘোষণা বহন করে, যিনি ভীতি প্রদর্শন করতেছেন তিনি যাহার বিরুদ্ধে ঘোষণা করতেছেন তার দেহ, সুনাম এবং সম্পত্তি সম্পর্কে অনিষ্টের মধ্যে ফেলিবে, সুতরাং সেই ভীতি প্রদর্শন হচ্ছে আপনার অপরাধমূলক ভীতি প্রদর্শন। অর্থাৎ সব ধরনের ভয় অপরাধমূলক ভীতি প্রদর্শন না। অপরাধমূলক ভীতি প্রদর্শন হচ্ছে ওইটা যে ভয় ভীতি আপনার দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি করে, তখন এই ভয়টাই হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। লোকজনের সামনে আপনাকে আমি বকাঝকা করলাম, আপনার মান সম্মান আমি নষ্ট করে ফেললাম, আপনাকে একটা থাপ্পড় দিলাম, একটা গালি দিলাম, এটাই হচ্ছে বেসিক্যালি অপরাধমূলক ভীতি প্রদর্শন। আর অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আপনাকে বলতেছে যে দণ্ডবিধি আইনের 506 ধারা মোতাবেক অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তির কথা আপনাকে এখানে লেখা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের ক্ষেত্রে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো। এখানে আমরা লিখবো যে অপরাধমূলক ভীতি প্রদর্শন, হ্যালো, হ্যাঁ বলেন, বলছিলাম আচ্ছা অ্যাড হয়ে যান। এখন অ্যাড হওয়ার নিয়ম হচ্ছে মার্চ মাসের টাকাটা এখন দিয়ে অ্যাড হবে না এই সিস্টেম আর কি ভাই। এই নাম্বারে বিকাশ নগদ করে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি 600 করে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন এখন, ঠিক আছে? আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এই ক্রিমিনাল ইন্টিমিডেশন, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ক্রিমিনাল ইন্টিমিডেশন শব্দের অর্থ কি। সেটা হচ্ছে অপরাধমূলক ভীতি প্রদর্শন। এখন কথা হচ্ছে সব অপরাধমূলক ভীতি প্রদর্শন কি আপনার এই কিনা, কি বলতেছে এটা অপরাধমূলক ভীতি প্রদর্শন কিনা? না, সব অপরাধমূলক ভীতি প্রদর্শন এই কিন্তু সব ভীতি প্রদর্শন কিন্তু অপরাধমূলক ভীতি প্রদর্শন না। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শন কোনটা? যে ভয় ভীতি আপনার দেহ, মন বা সুনামের ক্ষতি করে, সেটাই হচ্ছে বেসিক্যালি আপনার অপরাধমূলক ভীতি প্রদর্শন। সাইফুল, আমাদের আগের স্টুডেন্ট সাইফুল, কামরুন, নিলয়, অনেকেই দেখি লাইভ ক্লাসে আছে, ভালো মাশাআল্লাহ, থাকতে থাকেন। লোকেশ, রাহুল, আনোয়ার, কবির, আমার ব্যাটসম্যান হাবিবুল বাশার, আরশাদ ভাই ফেসবুক খালি রিল ছাড়ে, তাজুল ইসলাম শিকদার, মোজাম্মেল হক। আচ্ছা যাও, তো এই অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি দণ্ডবিধি আইনের আপনার 506 ধারায় আপনাকে বর্ণনা করছে। নরমালি আপনাকে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে তার শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। কিন্তু আপনাকে এমন অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে যা মৃত্যু বা গুরুতর আঘাত ইত্যাদির ভয়ভীতি, সেক্ষেত্রে 506(2). নরমালি থানাগুলো যে প্রসিকিউশন আমরা কাটি 506(2) লেখে, বাট 506(2) কিন্তু জাস্ট একটা ক্লোজ বা একটা প্যারা যেটা অনুচ্ছেদে হয় আর কি, বাট 2 হিসেবে ব্যবহার করে থানাতে, এটা আসলে ঠিক না। 2 এখানে 2 কোথাও লেখা নাই, ঠিক আছে? বলতেছে যদি কোনো মৃত্যু ঘটাইবার বা গুরুতর আঘাত প্রদানের কিংবা অগ্নি সংযোগে সম্পত্তি বিনষ্ট করিবার অথবা মৃত্যু বা যাবজ্জীবন কারাবাস অথবা কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, হ্যাঁ, কোন নারীর প্রতি অসতীত্ব রোপ করিবার ভয় দেখায়, তাহলে সেই ব্যক্তি যে কোনো মরণে কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে। অসতীত্ব মানে কি? ভয় দেখায় যে তুই ব্যভিচার করছিস, আমি সবার কাছে বলে দেব, বা কোনো নারী কোনো খারাপ কাজ করছে বা কোনো অপরাধ, বুঝতেছেন যেটা কি বলতে চাচ্ছি, এই কাজ করছে, এই রূপ যদি কোনো নারীকে ভয় দেখানো হয়, হ্যাঁ, তার শাস্তিও কিন্তু 506(2) ধারা মোতাবেক 7 বছর পর্যন্ত আপনার হতে পারে। করিম নামক ব্যক্তি
কোন নারীকে অসতীত্বের ভয় দেখালো, তাহলে করিম নামক ব্যক্তির অপরাধ কি? তাহলে অসতীত্বের ভয় এখানে সে দেখালো, এখানে তার শাস্তি 506 দ্বিতীয় অংশ হবে, আর দ্বিতীয় 506 দ্বিতীয় অংশে সে এখানে অভিযুক্ত হবে। এতটুকু থাকলেই হবে, বেশি পড়লে মন থাকবে না। আমরা সামনের দিকে যাব, আজকে শেষ করব আমরা। 507 বেনামি চিঠির সাহায্যে অপরাধমূলক ভয়ভীতি দেখানো। বেনামি চিঠি, বেনামি চিঠি অর্থাৎ উড়ো চিঠি আছে না, উড়ো চিঠির সাহায্যে যদি ভয় দেখায় যে তুই যদি না দিস তাহলে তোকে কিন্তু জানে মারি ফেলাবো, 5 লাখ টাকা আগামীকাল কালা পাহাড়ে নিয়ে আসবি, ঠিক আছে কিনা? কালা পাহাড়ে আমার লোক থাকবে টাকা রিসিভ করার জন্য, নাম ছাড়া চিঠি। হ্যাঁ, এইরূপ ভয় যদি দেখায় নাম ঠিকানা গোপন করে, যদি নাম ঠিকানা সহকারে দেয় তাহলে এটা কি হবে? এই নাম ঠিকানা সহকারে দিলে কি হবে কোন? কি হবে? মনে করো আমি ভয় দেখালাম যে এই রহিম 5 লাখ টাকা দিবি না, এটা কি হলো? এটা হইলো কথা চাঁদাবাজি হলো, এক্সটেনশন 383 চাঁদাবাজি বলপূর্বক গ্রহণ হলো। বাট নাম ঠিকানা যখন থাকলো না, যে কে ভয় দেখাচ্ছে নাম ঠিকানা নাই, বেনামি চিঠির সাহায্যে ভয় ভীতি দেখানো, সেক্ষেত্রে 507 আপনাকে বলতেছে যে বেনামি চিঠির সাহায্যে ভয় দেখালে 507 ধারা মোতাবেক উক্ত ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। করিম নামক ব্যক্তি বেনামি চিঠির সাহায্যে রহিমকে ভয় দেখালো, রহিমকে বেনামি চিঠিতে ভয় আসলো, অপরাধ কি? তাহলে 507 ধারা মোতাবেক উক্ত ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন 508 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধারাটা, ইন্সপেক্টরশিপে এই ধারা থেকে প্রশ্ন আসছে। দৈব আক্রোশের শিকার হবে, কি আক্রোশ বন্ধুরা? দৈব আক্রোশের শিকার হবে। এইরূপ ভয়ভীতি যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে দেখায়, সেই ক্ষেত্রে আপনার 508 ধারা মোতাবেক সে অভিযুক্ত হবে। মানে জিনের বাদশার ধারা হচ্ছে 508 ধারা, যে তুই যদি আমার মন্দিরে এত টাকা না দিস তোর বড় ছেলে মারা যাবে, তুই যদি ওই এত টাকা আমাকে দে তোকে আমি একটা অমুক দেবো তমুক দেবো, না হলে তোর এই ক্ষতিটা হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ দৈব আক্রোশ, তোর ছেলে একজন কবিরাজ উজাদ ধারা, কবিরাজ এবং উজাদের ধারা হচ্ছে দণ্ডবিধির 508 ধারা। কত? গাইবান্ধার ধারা 500, গাইবান্ধা এরকম লোক বেশি, তাই না? যাও, আমরা কোন জেলার নাম বলতে চাই না, নিজেই তো আছি বিপদে জেলা নিয়ে, তাহলে আরেক জেলার নাম বলা যাবে? হ্যাঁ, আল্লাহ, শোনেন, চাকরি বাকরি যার যে কয়দিন রিজিকে থাকবে থাকলো, না থাকলে নাই, নাই, এত মাথা কথা করা যাবে না। আচ্ছা, তাহলে 508 ধারা বলতেছে কোন ব্যক্তিকে যে দৈব আক্রোশে কবলিত হইবে এইরূপ বিশ্বাস করিবার পরিচিত করার জন্য অপরাধমূলক ভীতি প্রদর্শন করার শাস্তি, ঠিক আছে? যে তুই যদি টাকা না দিস তোর বড় ছেলে পুকুরের পানিতে পড়ে মারা যাবে, হ্যাঁ, তোর এই ক্ষতি হবে, ঠিক আছে কিনা? তুই মন্দিরে এত টাকা দে। হ্যাঁ, এই উদাহরণগুলো দেখেন যে এইরূপ বিশ্বাস জয় নেবার উদ্দেশ্যে জয়ের দরজা ধর্ণা দিয়ে যে অনুরূপ ভাবে বসিয়া সে জকে দৈব আক্রোশের লক্ষ্যে পরিণত করিতেছে। সেই দ্বারা যে আমি যদি বলি যে তোরা তো জেনে ধরছে, তোরা তো ভূতে ধরছে, বা তোরা পেতনিতে ধরছে, এই টাকা দে, ঠিক আছে কিনা? এই যে আমি দৈব আক্রোশের শিকার, এ জিন হলো বেনজির। আচ্ছা, তাহলে এই ধারা মোতাবেক সব মনে রাখবে, এই ধারাগুলো একেবারে সহজ। জকে হুমকি দেয় যে কোনো একটি বিশেষ কাজ সম্পাদন না করিলে আপন কোন সন্তান একজনকে এমন অবস্থায় হত্যা করিবে যে উক্ত সে দৈব আক্রোশ। অর্থাৎ তুই যদি মসজিদে এত টাকা না দিস, বা আমার মন্দিরে এত টাকা না দিস, বা আমার দরবার এত টাকা না দিস, তোর ছেলেকে জিনেরা মেরে ফেলবে। এর ভয় আমি দেখালাম, তাহলে 508 ধারা মোতাবেক আমি এখানে অপরাধ করছি বলে গণ্য হবে। সব ভুলে যান, যেটা আসবে সেটা শিখে দেবে। 509 ধারা পরীক্ষা আসবে, লিখে রাখেন, এটা শাস্তি সহকারে মুখস্থ করতে। 509 ধারা আপনাকে শাস্তি সহকারে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কোন নারীর শালীনতার অমর্যাদা করার জন্য কোন মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোনো কাজ করা। আপনাদেরকে আমি একটা জিনিস পড়াইছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে শ্লীলতাহানি 354 এবং 509, এটা আমরা আগেই পড়াইছি যে 309 এবং 554 মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। মূলত 354টা হচ্ছে কোন নারীর শ্লীলতাহানি করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। উন্নাদ ধরে টান দিলাম, জামা কাপড় ধরে টান দিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে 354। কিন্তু কোন নারীর উন্নাদ ধরে টানও দেয়নি, জামা কাপড় ধরেও টান দেয়নি, বা তার হিজাব ধরেও আমি টান দেয়নি, জাস্ট আমি একটা বাজে অঙ্গভঙ্গি করছি, শীষ দিছি, চোখ মারছি, বা হচ্ছে আমি তাকে বাজে কোনো প্রস্তাবনা আমি দিছি, ঠিক আছে কিনা, বা একটা নোংরা কথা তাকে আমি বলছি,
সেই ক্ষেত্রে তার শাস্তি দণ্ডবিধির 509 ধারা আপনাকে বলতেছে যে 1 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। তো 354 ধারার শাস্তি একটু বেশি, 2 বছর। এমসিকিউ, কয় বছর? 2 বছর। কেননা আপনি নারীর শরীর স্পষ্ট করতেছেন, অন্য ধরে টানাটানি করতেছেন, এই জন্য শাস্তিটাও একটু বেশি, 2 বছর মনে রাখবেন। সহজ মনে রাখার সহজ সিস্টেম। আর যেহেতু নারীর শরীর ধরে টানাটানি করেন নেই, অন্য ধরে টানাটানি করেন নেই, জাস্ট একটু নোংরা মন্তব্য করছেন বা বাজে অঙ্গভঙ্গি করছেন, হ্যাঁ, এই জন্য ইপটিজিং করছেন এক কথা, এই জন্য শাস্তিও কম, 1 বছর। তাহলে যদি পদোন্নতি পরীক্ষা আছে যে নারীর শ্লীলতাহানি এবং নারীর ইপটিজিং এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, তাহলে শ্লীলতাহানি 354, ইপটিজিং হচ্ছে আপনার এই 509। এর শাস্তি 2 বছর, ইপটিজিং এর শাস্তি 1 বছর। ঠিক আছে কিনা? শ্লীলতাহানির ক্ষেত্রে নারীর প্রতি অপরাধমূলক আক্রমণ বা বল প্রয়োগ করা হয়, কিন্তু ইপটিজিং এর ক্ষেত্রে নারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ করা হয় না। কি করা হয়? বাজে কোনো অঙ্গভঙ্গি করা হয়। শ্লীলতাহানির ক্ষেত্রে নারীকে স্পর্শ করা হয়, আর ইপটিজিং এ নারীকে স্পর্শ করা হয় না। এই তো পার্থক্য হয়ে গেল। আচ্ছা, আমরা একটা প্রশ্ন ভেবে আসতে পারে, করিম নামক একজন ব্যক্তি শ্রীপুর থানার ডিগ্রি কলেজের সামনে একটা মেয়েকে উত্ত্যক্ত করলো। এক্ষেত্রে শ্রীপুর থানায় কর্মরত এএসআই, কার নাম কব, আমার নামই কই, তার আইনগত করণীয় কি, অথবা তাকে গ্রেফতার করার পর কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে? তাহলে 1 নম্বরে প্রমাণ করতে হবে যে উক্ত অভিযুক্ত ব্যক্তি কোন মন্তব্য করেছিল, হ্যাঁ, উক্ত মন্তব্যটি কি ছিল, আপনার বাজে ছিল, বা উক্ত ব্যক্তি কোনো বাজে অঙ্গভঙ্গি করেছিল, উক্ত ব্যক্তি কোনো বস্তু প্রদর্শন করেছিল, উক্ত নারীর কি নিবৃত বাসে অনধিকার প্রবেশ করেছিল। ঠিক আছে কিনা? তাহলে সুতরাং এটা আপনার বিরক্ত করেছিল বা স্বেচ্ছাকৃত ভাবে করেছিল। হ্যাঁ, এরকম আমি আসলে দেখি, বুঝছেন, আমাদের এই মানে গ্রাম অঞ্চল তো মানে পোলাপানগুলো শৃঙ্খল, মানে এই বাপের টাকা আছে, হোন্ডা একটা কিনে মেয়েদের এই বিচ ঘুরে বেড়ায়। আসলে আগের যদি মনে করেন যদি দিন থাকতো, মানে একবারে বাড়ানো, যত ধুমসে বাড়ানো, তাহলে মনে হয় ঠিক হইতো, বুঝছেন। রাস্তাঘাটে হোন্ডা দিয়ে আকাম করি বেড়ায় আর কি, কোন পকেটে নাই 2 টাকা, হোন্ডা একখান চালাচ্ছে, মনে করেন যে একবারে মেয়েদের বিচ পিছে, এগুলো লোক দেখানো, বুঝছেন, এগুলো এগুলো অন্যায়। এগুলো এইসব ধরে একবার পানিশমেন্ট আওতা আনা, দেখবেন যে এত অপহরণও হবে না, মেয়েদের ইপটিজিংও কিন্তু আপনার কমে যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। কিন্তু আগের সেই দিন তো আর নাই, মানে কিটা আপনারে কথা বুঝছেন নি? যাও, তো এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে 509 ধারা মোতাবেক ওই ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে। একজন বলতে নারী শিশুর 10 ধারা এবং 354 ধারা কি এক জিনিস কিনা? না প্রিয় বন্ধুরা, এক জিনিস না, ভালো করে বুঝেন। নারী শিশুর 10 ধারা হচ্ছে যে কোন নারীর আপনার এই যৌন নির্যাতন, 300 নারী শিশুর 10 ধারা, আর 354 কোনো যৌন নির্যাতন না। ঠিক আছে কিনা? 300 নারী শিশু 10 ধারা শাস্তি সর্বনিম্ন 3, সর্বোচ্চ 10 বছর, আর এদের শাস্তি হচ্ছে 2 বছর। ঠিক আছে কিনা? 300 নারী শিশু 10 ধারায় কোন নারীর যৌন অঙ্গ, কোন নারীর কোন অঙ্গ স্পর্শ করা হয়। ঠিক আছে কিনা? কিন্তু 354 ধারায় কোন নারীর যৌন অঙ্গ বা কোন অঙ্গকে ওইভাবে স্পর্শ করা হয় না। এরকম পার্থক্য আমরা লাগবো। আর বেসিক্যালি তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে ওই যে রাখাল চন্দ্র সূত্রধর স্যারের বইয়ের একবার সর্বশেষ পার্থক্য আছে এইটা, যে শ্লীলতাহানি এবং এই যৌন নিপীড়নের মধ্যে পার্থক্য। বইটা বইটা দেই, মোহাম্মদ আলী মানে বই ফেলাইছে, বইটা উঠো দিই, এই বইটা উঠো, বইটা ফেলা উঠাইছে, মোহাম্মদ ফেলাইছে, উঠো, আমার বই ফেলাইছে। আচ্ছা, সর্বশেষ পার্থক্য দেখবেন আছে, এইটা আছে স্যারের বইতে আছে, দেখবেন যে শ্লীলতাহানি এবং যৌন নিপীড়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা আমরাও কিন্তু পড়ে ফেলবো এবং ইম্পর্টেন্ট, এটা আপনারা পারবেন। ঠিক আছে, এটা পারবেন এবং এই ধরনের প্রশ্ন। তাহলে বন্ধুরা, এই যে 509 ধারা, এটা 100% ইম্পর্টেন্ট, এটা একবার আমলে নিয়ে পড়বেন, পরীক্ষা এটা আসবে। আচ্ছা, 509, আমরা চলে যাবো 510 ধারায় কি বলছে। 510 ধারায় বলতেছে, এটাও গুরুত্বপূর্ণ ধারা, শেষের দিকের 2টো ধারা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ করা। কি বলতেছে? প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ করার শাস্তি। প্রকাশ্যে মাতাল ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি প্রমত্তগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে, যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশের শামিল, এইরূপ কোন স্থানে হাজির হয়ে অশোভন আচরণ করে, তার শাস্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 24 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড, যার পরিমাণ 10 বছর, বা উভয় দণ্ডে।
এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, অর্থাৎ মাছ খেয়ে যদি আপনি মাতলামি করেন আপনার শাস্তি কি, এটা হচ্ছে 24 ঘন্টার কারাদণ্ড। এমসিকিউ কয় ঘন্টা? 24 ঘন্টা। কি কারাদণ্ড? সশ্রম নাকি বিনাশ্রম? অবশ্যই বিনাশ্রম কারাদণ্ড। এবং কয় টাকা জরিমানা? 10 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আপনাকে রাখা হয় প্রকাশ্য। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে প্রকাশ্য স্থানে যদি মাতলামি করেন আপনার শাস্তি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের 36-এ কত? 1 2 3 4 5 6 7। মাতলামি করলে মনে আছে 36-এর কত? 5-এ। হ্যাঁ, থ্যাংক ইউ। মাতলামি করলে 36-এর 5-এ শাস্তি আছে। কত শাস্তি আছে? মাতলামি করলে 36-এর 5-এ হচ্ছে বেসিক্যালি আপনার শাস্তি। সাউন্ড নাই মানে সাউন্ড শোনেন না আপনারা? কথা ক্লাস শোনা যায় না? আচ্ছা, 86 ধারাটা আসবে কিনা? 86 ধারাটা কথা আসবে, সেটা হচ্ছে ওরকম না। 86 ধারাটা হচ্ছে কি বন্ধুরা? 86 ধারাটা হচ্ছে যে আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি মানে ইচ্ছাকৃতভাবে মদ্যপান করে মাতলামি করে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এইটা বেসিক্যালি কি হবে না, আপনার অপরাধের দায় থেকে সে বাঁচতে পারবে না। কিন্তু অনিচ্ছাকৃতভাবে প্রমত্তগ্রস্ত হয়ে যদি মাতলামি করে 85 ধারা মোতাবেক ওই ব্যক্তিকে রেহাই দিয়েছে। এই ধারার সাথে এই ধারা মূলত আছে ইচ্ছাকৃতভাবে যদি মদ্যপান করে মাতলামি করলে বা প্রকাশ্য স্থানে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এই 510 ধারা মোতাবেক আপনার শাস্তি আছে। 510-এ সিডি লিখতে হবে, তাই? সিডি লিখতে হবে নাকি বুঝলাম না। তাহলে সিডি মানে তদন্ত সিডি লেখা লাগে, বুঝতে পারছি। আচ্ছা, সর্বশেষ ধারায় আমরা চলে যাব বন্ধুরা। সেখানে বলতেছে যে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্যোগের শাস্তি। এই ধারাটা কোনো স্বতন্ত্র আলাদা শাস্তির ধারা না। এই ধারাটাই নরমালি আপনাকে বলতেছে যে যে ব্যক্তি এই বিধি বলে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করিবার বা অনুরূপ কোনো অপরাধ সংগঠন করিবার উদ্যোগ করে, হ্যাঁ, অভিমুখে কোনো কাজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্পষ্ট কোনো বিধান না থাকলে দীর্ঘতম যে মেয়াদ কারাদণ্ডে আছে তার অর্ধেক মেয়াদে সেই ব্যক্তি দণ্ডিত হবে। অর্থাৎ বলতেছে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের উদ্যোগ গ্রহণের শাস্তি। সহজ বাংলা আলাপ, দণ্ডবিধি আইনে উদ্যোগ গ্রহণের কোন শাস্তির বিধান থাকলে ওই ধারা অনুযায়ী শাস্তি হয়। যেমন দস্যুতার উদ্যোগ গ্রহণের শাস্তি 393-তে উল্লেখ আছে, উল্লেখ আছে না? হ্যাঁ, কিন্তু দণ্ডবিধি আইনে এমন কিছু কিছু অপরাধ আছে যেগুলো উদ্যোগ গ্রহণের শাস্তি কিন্তু নাই, আছে। যেমন দণ্ডবিধি আইনের আপনার এই যে কত 399 ধারা আপনাকে বলতেছে ডাকাতির উদ্দেশ্যে কি ডাকাতির উদ্যোগ গ্রহণের শাস্তি, হ্যাঁ, বা প্রস্তুতি গ্রহণের শাস্তি, ঠিক আছে কিনা? শাস্তি আছে। বাট দণ্ডবিধি আইন যেমন চুরির কিন্তু কোনো উদ্যোগ গ্রহণের শাস্তি নাই। তো এই ক্ষেত্রে 511 ধারাটা প্রযোজ্য, বলতেছে যে দণ্ডবিধি আইনে এমন কিছু অপরাধ আছে যে অপরাধের উদ্যোগ গ্রহণের শাস্তি কিন্তু নাই। কিন্তু আপনি এমন একটা অপরাধ করতে গেছেন কিন্তু অপরাধটা সংগঠন করতে পারেন নাই, কিন্তু উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, রহিমের পকেটে হাত ঢুকাইছেন কিন্তু টাকা নিতে পারেন নাই বা মোবাইলটা আপনি নিতে পারেন নাই, তার মানে কি আপনি অপরাধী হবেন না? হবেন। অর্থাৎ বলতেছে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের উদ্যোগ যদি আপনি গ্রহণ করেন, অপরাধটি যদি সংগঠিত নাও হয়, কি বলছে, অপরাধটি সংগঠিত যদি নাও হয় সেই ক্ষেত্রে মূল অপরাধের যে শাস্তি আছে তার অর্ধেক শাস্তি আপনি পাবেন। দ্যাট মিনস আপনি চুরির জন্য কোনো বাক্সের মধ্যে হাত ঢুকাইছেন, বাক্সের মধ্যে কোনো সোনা গহনা টাকা পয়সা আপনি পালেন না, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে 379/511 আপনি অভিযুক্ত। অর্থাৎ 3 বছরের সাজা চুরির শাস্তি, কিন্তু যেহেতু চুরিটা এই শামীম ভাই আপনার সিরিয়াল কত? আপনি তো ফোন দিলেন না আমারে, ভুলে গেছি আপনারে, দেখছেন? আমি তো আছি আপনার কাছে। এবার কথা তো আসে না, রেজাল্ট আসে না আপনার? কত হয়েছে কমেন্ট করেন, কমেন্ট না করতে পারলে আমার হোয়াটসঅ্যাপে জানাই, তখন দিন, সমস্যা নেই। শামীম ভাই অনেক ভদ্রলোক, ভালো স্টুডেন্ট, কিন্তু সিরিয়ালটা আমার খেয়াল নাই। সিরিয়াল কত হয়েছে আপনার? কমেন্ট করেন না রে ভাই, কমেন্ট করতে পারতেছে না মনে হয়। আচ্ছা,
তাহলে এই ধারা মোতাবেক অর্থাৎ 511 ধারা মোতাবেক এখানে অর্থাৎ পকেটে হাত ঢুকলাম, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কি বলে ওটা, টাকা পালাম না, বাক্সের মধ্যে হাত দিলাম, মালামাল পালাম না, তারপরেও আমি কিন্তু কি চুরির উদ্যোগ গ্রহণের জন্য এই 511 ধারা মোতাবেক মূল অপরাধের যে শাস্তি তার অর্ধেক শাস্তি আমি পাবো। অর্থাৎ এমসিকিউ, এই এমসিকিউটা অনেকবার অর্থাৎ 2বার পরীক্ষা অলরেডি চলে আসছে যে যাবজ্জীবন বা কারাদণ্ড অপরাধের উদ্যোগ গ্রহণের শাস্তি মূল অপরাধের কি হবে, 1/3, 1/4, অর্ধেক, কোনোটি না। সঠিক অ্যান্সার হচ্ছে অর্ধেক হবে, অর্ধেক হবে, অর্ধেক। ঠিক আছে, এতটুকু হলেই হবে। আর একটা জিনিস আমাদের পরীক্ষা আসা আমি আপনাদের বলি যে একটা প্রশ্ন দেখবেন রাখাল চন্দ্র স্যারের বইতে আসছে যে অপরাধ বলতে কি বোঝায়, অপরাধের স্তর সমূহ লেখো। তো অপরাধ হচ্ছে দণ্ডবিধি আইনে 40 ধারায় বলতেছে এমন কোন কথা বা কাজ যা আইনে নিষেধ করা হয়েছে, সেইগুলো হচ্ছে আপনার অপরাধ, যেটা যদি করে সেটা অপরাধ। ঠিক আছে।